একটি সত্যি ঘটনা যা পৃথিবীর সবার হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল। ১৯৭২ সালে একদল তরুণ উরুগুয়ের একটি ফ্লাইটে যাত্রা করেছিল চিলির উদ্দেশ্যে, যাদের চোখে ছিল উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু এক মুহূর্তেই সবকিছু বদলে গেল। অ্যান্ডিস পর্বতের বুকে বিধ্বস্ত হলো তাদের বিমান। কেউ তাদের সাহায্য করতে আসেনি। তীব্র ঠান্ডার ক্ষুধার কষ্ট তাদের বাধ্য করেছিল মানুষের মাংস খেতে। এটা কোনো সিনেমার গল্প নয়, বরং বাস্তবে ঘটে যাওয়া এক চরম সত্য, যা নিয়ে নির্মিত হয়েছিল আজকের সিনেমা সোসাইটি অব দ্য স্নো, যা দেখলে হয়তো আপনার বুক কেঁপে উঠবে। হ্যালো সবাইকে, আমি অমিত, আর আপনারা দেখছেন সিনেমেটিক জার্নি। আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের সিনেমার গল্প। গল্পের শুরুতে আমরা দেখতে পাই কিছু ছেলেরা রাগবি খেলছে। তাদের মধ্যে রবার্তো এবং ন্যান্ডো, দুটি মুখ্য চরিত্র, স্পষ্টভাবে নজরে আসে। রবার্তো দৌড়াচ্ছে অসাধারণ গতি এবং উদ্দীপনা নিয়ে। অন্যদিকে ন্যান্ডো, যার হাতে বলটি পাস আসার কথা ছিল, তবে রবার্তো ঠিকমতো পাস না দেওয়ায় তারা হয়তো সেই গুরুত্বপূর্ণ পয়েন্টটি মিস করে, বা সেই খেলায় তারা হেরে যায়। সবাই তার উপর ভীষণ রেগে থাকলেও রবার্তো সবাইকে বলে পরবর্তীতে তার এমন ভুল হবে না। তাদের প্রত্যেকেই ওল্ড ক্রিস্টান ক্লাব রাগবি ইউনিয়নের সদস্য। তারা সবাই উরুগুয়ের বাসিন্দা এবং রাগবির প্রতি তাদের ভালোবাসা অটুট। তারা চিলিতে একটি রাগবি ম্যাচ খেলতে যাচ্ছেন। প্লেনের ভাড়া তুলনামূলকভাবে কম হওয়ায় অনেকে পরিবারের সদস্য, ভাই বোন, বন্ধুদেরও সঙ্গে নিয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ প্যান্টো তার বন্ধু নুমাকেও নিয়ে যাচ্ছে। নুমার খেলার প্রতি তেমন উৎসাহ নেই। সে একজন ধার্মিক এবং শান্ত প্রকৃতির ছেলে। তার মনে দ্বিধা কাজ করছিল তার যাওয়া উচিত হবে কিনা। অন্যদিকে তার বন্ধুরা অনুরোধ করছে প্লেনের ভাড়া কম, তাছাড়া শেষবারের মতো কলেজের বন্ধুত্ব উপভোগ করার এটাই শেষ সুযোগ। কলেজ থেকে বের হয়ে তারা কে কোথায় থাকবে কেউ জানে না। সবাই যার যার লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। রাতে বাড়ি এসে বেশ কিছুক্ষণ চিন্তাভাবনার পরে নুমাও বন্ধুদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নুমার বয়স মাত্র ২৪ এবং অন্যান্য ছেলেদের বয়সও প্রায় সমান। তারা তরুণ এবং উদ্দীপনায় ভরপুর। বিমানে ওঠার আগে সকল যাত্রীরা মিলে একটা গ্রুপ ফটো তুলে নেয়। প্রায় ৪০ জন যাত্রী এবং ৫ ক্রু মেম্বার নিয়ে একটি উরুগুয়ের এয়ারফোর্স ফ্লাইট 571-এ চড়ে চিলির স্যান্টিয়াগোর উদ্দেশ্যে রওনা হয়। যাত্রা শুরু হয় এবং তারা আনন্দের সাথে ভ্রমণ করতে থাকে। তাদের মধ্যে কেউ কেউ জীবনে প্রথমবার দেশের বাইরে যাচ্ছে। বিমান উড়ে চলেছে বিস্তীর্ণ এক বরফের পাহাড়ের উপর দিয়ে এবং মাঝ আকাশে তারা বেশ কয়েকবার টার্বুলেন্সের মুখোমুখি হয়। একজন ছেলের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলে, আর্জেন্টিনার গরম হাওয়া এবং এখানে ঠান্ডা হওয়ার সংঘর্ষের ফলে যে সাকশন তৈরি হয়, তার ফলে এই টার্বুলেন্স হয়। এই ধরনের পরিস্থিতি অস্বাভাবিক কিছু নয়, তবে এর ফলে বিপদও হতে পারে। তাদের প্লেনটি একটি শর্টকাট ব্যবহার করেছে। পাইলট সবাইকে জানায় যার যার সিটবেল্ট বেঁধে নিতে, কারণ তারা ১৫-১৬ মিনিটে তাদের গন্তব্যে পৌঁছাবে। একটু পর হঠাৎ করেই প্লেনে অস্বাভাবিক রকম ঝাঁকুনি শুরু হয়। নুমা বাইরে তাকিয়ে দেখতে পায় এইখানের আবহাওয়া ভীষণ খারাপ। বাইরে কিছুই দেখা যাচ্ছে না। সবাই ভীষণ ভয় পেয়ে যায়। একটু পর তারা তীব্র ঝড় থেকে বের হতে পারলেও দেখা যায় তাদের বিমানের অ্যাবসোলিউট অ্যালটিটিউড যথেষ্ট নেই এবং সামনে বিশাল বরফের পাহাড়। পাইলট তখন প্লেনটি আরও উচ্চতা নেওয়ার চেষ্টা করে, তবে তা যথেষ্ট ছিল না। তাদের বিমানটি পাহাড়ের উপরের অংশে লেগে সাথে সাথে দুবাক হয়ে যায়। প্লেনের সামনের অংশটি বরফের পাহাড় থেকে তীব্র গতিতে নিচের দিকে আছড়ে পড়তে শুরু করে এবং নিচে থাকা বরফের একটা স্তূপের সাথে ধাক্কা লেগে প্লেনের সামনের অংশটি হঠাৎ করে থেমে যায়। একটা চলন্ত গাড়ি হঠাৎ করে থেমে গেলে যেই অবস্থা হয়, এখানে ঠিক তেমনটাই হয়, যার ফলে অনেকেই মারা যায়। যারা বেঁচে গিয়েছিল তারা একে অন্যের সাহায্য করতে ব্যস্ত হয়ে পড়ে। তখন তারা খেয়াল করে যে প্লেনটির পাইলট এখনও জীবিত। সেখানে গিয়ে তারা দেখতে পায় পাইলটের অবস্থা খুবই খারাপ। সে হয়তো তাদেরকে কিছু বলতে চায়। তখন নুমা তার কান পাইলটের মুখের সামনে নিয়ে গেলে পাইলট বলে, ঈশ্বর তোমাদের সবার মঙ্গল করুক। এরপর সে মারা যায়, কারণ সে পাইলট জানে তাদের বাঁচানোর মতো কেউ নেই। রাতে সেখানকার তাপমাত্রা প্রায় -30 ডিগ্রিতে নেমে গিয়েছিল। তীব্র শীতে প্রত্যেকের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। এই কষ্ট সহ্য করতে না পেরে কেউ কেউ চিৎকার করে আর্তনাদ করতে থাকে। সকালের আকাশে সূর্য ঝলমলিয়ে উঠলে তারা সবাই বাইরে বের হয়ে আসে। সব মিলিয়ে প্রায় ১০-১২ জন মানুষ এখন পর্যন্ত মারা গেছে। এই ঠান্ডায় প্লেনের পিছনের অংশ ছিটকে পড়া কারোই বাঁচার সম্ভাবনা নেই। এরপর সবাই মিলে লাশগুলোকে বাইরে এনে রেখে দেয়। আহত মানুষগুলোকে রোদের উপরে রাখা হয় এবং প্লেনের সকল সিট বাইরে ফেলে ভেতরে জায়গা তৈরি করা হয়। সব সুটকেস ব্যাগগুলো খুলে তারা সব খাবারগুলো একত্রিত করে, তবে খাবারের পরিমাণ ছিল খুবই সামান্য।
তারা সেখানে বসে উপায় খুঁজছে। আর সেই মুহূর্তে আকাশে একটা প্লেনের আওয়াজ তারা শুনতে পায়। তারা প্রত্যেকেই চিৎকার শুরু করে। তবে একটা প্লেন থেকে তাদের চিৎকার শোনা আদৌ কি সম্ভব? এরকমই সময় কেটে যায় এবং 2 দিন তারা পার করে ফেলে। সেখানে মার্সেলো নামক একটি ছেলে ছিল যে খুবই আশাবাদী। সবাই যেখানে ধীরে ধীরে আশা হারাচ্ছে, সেখানে মার্সেলো তখনও দাবি করে যাচ্ছে তাদেরকে বাঁচানো হবে, সাহায্য আসছে তাদের জন্য। ন্যান্ডো নামক সে ছেলেটা আহত, তার হুঁশ ফিরেছে। সে জানতে পারে যে তাদের প্ল্যানটা ক্র্যাশ করেছে এবং প্রায় 3 দিন তারা কাটিয়ে ফেলেছে। তার বোন সুজি, সেও চরম আহত। সেও নিজের জ্ঞান হারিয়েছে। আর তার মা, সে তো সেই দুর্ঘটনাতেই মারা গেছে। ন্যান্ডোর তখনও মনে পড়ে যে সেই এয়ারপোর্টে তার পিতা যখন তাকে বিদায় জানিয়েছিল, সে বলেছিল নিজের পরিবারের খেয়াল রাখতে। তবে এখন সে কার খেয়াল রাখবে? তারা তাদের ব্যাগ লাগেজ নিয়ে নানান চিহ্ন বানিয়েছে যাতে সেগুলো আকাশ থেকে দেখা যায়। ইভেন একটা প্লেনকেও তারা দেখতে পায়, যারা সম্ভবত এই মানুষগুলোকে খুঁজছে। আগেরবারের মতো তারা আবারও চিৎকার শুরু করে এবং কাঁচ দিয়ে রিফ্লেকশন দেওয়ার চেষ্টা করে। তবে আদৌ কি সে প্লেনটা তাদের দেখতে পেয়েছে? অনেকে ভাবছে হ্যাঁ, হয়তো পেরেছে। অনেকে ভাবছে যে এবার তাদের রেস্কিউ করা হবে। তবে কোনো ফলাফল নেই। পরে তারা আবারও প্লেনের আওয়াজ শুনতে পায়, তবে প্লেনটাকে দেখতে পায় না। অবশ্যই এত বড় একটা পাহাড়ের মাঝখানে ঠিক কোথায় তারা পড়ে রয়েছে, এত উঁচু থেকে সেটা দেখা সম্ভব না। সবাই আশা হারাতে বসেছে। তবে মার্সেলো সবার বিপক্ষে। সে তখনও সবাইকে উৎসাহ দিয়ে যাচ্ছে। একই সাথে তাদের কাছে খাবারও নেই। তারা এমন একটা স্থানে রয়েছে, এমন ঠান্ডায়, যেখানে তাদের ক্যালোরি বরং কয়েক গুণ বেশি বার্ন করছে। এমন স্থানে খাবারের আরও বেশি প্রয়োজন, কিন্তু খাবার তো নেই। তাদের ইমিডিয়েট সাহায্যের প্রয়োজন। প্লেনের রেডিও কোনো কাজ করছিল না, কারণ সেই রেডিওর ব্যাটারি ছিল প্লেনের পেছনের অংশে, যা অন্য জায়গায় ক্র্যাশ হয়ে পড়ে আছে। নুমার মতে তাদের সেখানে যাওয়া উচিত, যেখানে প্লেনের পেছনের অংশটা পড়ে আছে। এরপর সবাই বন্ধুরা মিলে পাহাড়ের উপরের দিকে ওঠার চেষ্টা করে। তবে পাহাড়ের বেশ উঁচুতে ওঠার পর তারা লক্ষ্য করে যে তাদের ক্র্যাশ হওয়া প্লেনটাকে তারা দেখতেই পাচ্ছে না। আসলে সাদা বরফের মাঝখানে যে কিছু একটা পড়ে রয়েছে, সেটা বুঝতে পারা ভীষণ কঠিন ব্যাপার। এবং তারা বুঝতে পেরেছে যে আকাশ থেকে যত প্লেনই যাক না কেন, তারা তাদের খুঁজে পাবে না। তবে বিপদ তো শুধু এতটুকুই না, তারা এমন একটা স্থানে রয়েছে যেখানে চারদিক থেকেই বরফের ধস নামার সম্ভাবনা রয়েছে। তারা ভীষণ আপসেট হয়ে তাদের সেই বিধ্বস্ত বিমানে ফিরে আসে এবং প্রায় 6টা দিন পেরিয়ে গেছে। সব খাবারও শেষ। ক্ষুধার কষ্টে কেউ কেউ দেয়ালে সে ছত্রাক খেতে থাকে। কেউ তো নিজের ক্ষতস্থানে যে শুকানো চামড়া পড়েছে সেটাও তুলে খাওয়ার চেষ্টা করে। অনেকে মনে করছে যে ন্যান্ডো হয়তো নিজের মানসিক স্থিতি হারিয়ে ফেলেছে, কারণ সে মৃতদেহগুলোকে খাওয়ার কথা ভাবছে। তবে শুধু ন্যান্ডো না, বহু মানুষ ন্যান্ডোর সাথে এগ্রিও করে। তারা বলে কিছু খেয়ে তো সার্ভাইভ করতে হবে। আর এটা নিয়ে তাদের মধ্যে ডিসকাশন শুরু হয়। অনেকে এগ্রি করে যে হ্যাঁ, বাইরে প্রোটিন পড়ে রয়েছে, তাদের শরীর শুকিয়ে যাচ্ছে, শরীরে কিছুই নেই, তাদের কিছু তো খেতেই হবে অন্তত সার্ভাইভ করার জন্য। তবে এটা করা কি ঠিক হবে? এই প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। এটা বেআইনি, মানে একটা মানুষের মাংস খাওয়া কোনো দিক থেকে উচিত নয়। তবে প্রশ্ন হচ্ছে, যখন সার্ভাইভালের সময় আসে, তখন মানুষের আইন বিশ্বাস এইসবের আর কোনো ভ্যালু থাকে না। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন উঠে আসে, এই ভয়ানক কাজটা করবে কে? মাংস তো তারা সবাই খাবে, তবে কে কাটবে? ক্ষুধার কষ্টে কেউ জুতোর ফিতা খাচ্ছে, কেউ বা সিগারেট না টেনে চিবিয়ে খাচ্ছে। প্রস্রাবের রং কালো হয়ে যাচ্ছে। কোকো তার মাকে চিঠি লিখেছে যে সে এবং তার বন্ধুরা একটা জায়গায় ফেসে গেছে। পাহাড়ের মাঝখানে সুন্দর একটা প্রাকৃতিক স্থান। সুন্দর বলতে এমন একটা পরিবেশ যেখানে মানুষের স্পর্শ নেই, আর যেখানে মানুষ থাকতেই পারবে না। ন্যান্ডোর বোন সুজি, যার বয়স ছিল মাত্র 20 বছর, সে মারা যায়। আর ন্যান্ডো নিজের বোনকে বরফে সমাহিত করে। এরকমভাবে দিনের পর দিন কেটে যাচ্ছে। প্রতিটা রাতে বরফের ঝড় আর মানুষের আর্তনাদ। কেউ খিদের জন্য কাঁদছে, কেউ মানসিক স্থিতি হারিয়ে ফেলেছে। মোট কথা, কেউ মরতে চায় না, তবে বাঁচার আশাটুকুই আর দেখা যাচ্ছে না। ঠিক তার পরের দিন সবাই এগ্রি করে যে তারা মানুষের মাংস খাবে। তারা হিউম্যান ক্যানিবালিজমকেই বেছে নেয়, কারণ তাদের সার্ভাইভ করতে হবে। মানুষের বিশ্বাস আস্থার আর কোনো ভ্যালু নেই। একপাশে 3-4 জন মিলে মৃতদেহগুলো কাটছে ও খাওয়ার জন্য প্রস্তুত করছে। অন্য পাশে মার্সেলো এবং বাকি লোকেরা ঈশ্বরকে ডাকছে, কারণ তারা জানে তারা পাপ করছে। যেসব ছেলেরা প্রথমে মনস্থির করেছিল যে না, এ পাপ কাজ তারা করবে না, তারাও নিজের কাছে হেরে যায়। সেখানে উপস্থিত ছিল স্ট্রাউস কাজিন 2 ভাই। তাদের কাজটা ছিল সবচেয়ে কঠিন। মানুষের জামাকাপড় ছিঁড়ে চামড়া আলাদা করে মাংস বের করা।
রিয়েলি সবার পক্ষে এই কাজটা করা সম্ভব ছিল না। তারা আলাদা জায়গায় গিয়ে গোপনে এই কাজটা করত, যাতে অন্যরা অন্তত সার্ভাইভ করতে পারে। তবে একটা জিনিস জানেন কি, এখন পর্যন্ত যে কটা মানুষ বেঁচে রয়েছে, অর্থাৎ হাতে গোনা 23 থেকে 24 জন, তারা বেঁচে আছে শুধু আশার জোরে। হয়তো কেউ এসে তাদেরকে বাঁচাবে, কিন্তু কি হবে যখন তাদের মন থেকে সে আশাটাই চলে যাবে বা বেঁচে থাকার ইচ্ছাটাই নষ্ট হয়ে যাবে? এক সকালে তারা একটা ব্যাগ খুঁজে পায়, যেটা সম্ভবত প্লেন থেকে ছিটকে পড়েছিল। তার মধ্যে একটা রেডিও ছিল। একজন কোনো মতে রেডিওটা ঠিক করে, আর সৌভাগ্যবশত সিগন্যালও পেয়ে যায়। তারা রেডিওটা চালিয়ে রেখেছিল শোনার জন্য যে কেউ কি তাদের উদ্ধার করতে আসছে বা তাদের প্লেনের ব্যাপারে কোনো খবর দিচ্ছে কিনা। আর তখনই তারা শুনতে পায়, যেটা শুনে তাদের পায়ের তলা থেকে সম্পূর্ণ মাটি সরে যায়। খবর আসে সার্চ রেস্কিউ বন্ধ হয়ে গেছে। সরকার ঘোষণা করে দিয়েছে যে সম্ভবত কেউ বেঁচে নেই। খোঁজপর্ব আপাতত স্থগিত রাখা হয়েছে। নতুন বছরে গরমে বরফ গলা শুরু হলে খোঁজপর্ব পুনরায় চালু হবে। এদিকে মার্সেলো, যে এতদিন ধরে সবার মধ্যে আশার আলো জ্বালিয়ে রেখেছিল, তার আলো নিভে যায়। তারা বুঝে যায় তারা একা, তাদের বাঁচানোর মতো আর কেউ নেই। সেও তখন তাদের সাথে মাংস খেতে শুরু করে। এখন তাদের সে ব্যাটারিটা খুঁজতে হবে, যেটার সাহায্যে প্লেনের রেডিও চালু করে পৃথিবীর সাথে যোগাযোগ করা যাবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। নোমা, গুস্তাভো ও মেসপন্স তিনজন মনোবল শক্ত করে বেরিয়ে পড়ে প্লেনের পেছনের অংশ খুঁজতে। তাদের যাত্রা বেশ লম্বা, আর সেই যাত্রার পথে তারা বহু মৃতদেহ খুঁজে পায়, যারা প্লেন দুবাক হয়ে যাওয়ার সময় মারা গিয়েছিল। নোমা তার প্রিয় বন্ধু গেস্টনকেও খুঁজে পায়, মাত্র 23 বছরের ছেলে, যে মরে সম্পূর্ণভাবে বরফে জমে গেছে। তাদের সেই পাহাড়ের চূড়ায় উঠতে হবে। দিনের বেলা তারা কোনোভাবে সার্ভাইভ করে নেয়, কিন্তু রাতের বেলা সে চরম স্নোস্ট্রমে বেঁচে থাকা একেবারেই অসম্ভব। কোনো মতে রাতটা পার করে সকাল হলে বরফের চাদর থেকে বের হয়ে আবারও ফিরে আসে। তবে তারা ফিরেছে একগুচ্ছ হতাশা নিয়ে, কারণ তারা কিছুই দেখতে পায়নি। চারদিকে শুধু পাহাড়, প্লেনের বাকি অংশ কোথাও দেখা যায়নি। অন্যদিকে নোমা মাংস খেতে চাইছে না, কারণ প্রথম থেকে আমরা দেখেছি নোমা খুবই ধার্মিক। এখনও এই জিনিসটা তার কাছে পাপ মনে হচ্ছে। অ্যাকচুয়ালি নোমা এই মুহূর্তে তার বিশ্বাস আর সার্ভাইভালের মাঝে আটকে গেছে। তবে অবশেষে বাধ্য হয়ে সেও সেই মাংস খায়। এই সম্পূর্ণ গল্পের যে ন্যারেটর, মানে নোমা, সে ধীরে ধীরে হাল ছেড়ে দিচ্ছে। কিন্তু সে লক্ষ্য করে ন্যান্ডো এখনো আশা হারায়নি। তার দৃঢ় বিশ্বাস, যদি এই পাহাড় পেরোনো যায় তাহলে হয়তো একটা সবুজ উপত্যকা পাওয়া যাবে যেখানে মানুষ বাস করে। যদি কেউ তাদেরকে বাঁচাতে নাও আসে, তবে তাদের নিজেদেরই এই পাহাড় পার করতে হবে। আজকে তাদের সার্ভাইভের 17তম দিন চলছে। সবাই জানে তারা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে আছে, এবং এইভাবে চলতে থাকলে সবার মৃত্যুই নিশ্চিত। প্রতিটা ছেলে যখন বসে একটু হাসাহাসি করছে, দুঃখগুলো ভুলতে চাইছে, ঠিক তখনই সেখানে বরফের ধস নামে। সবাই সেখানে চাপা পড়ে যায়, এবং এতে অনেকেই প্রাণ হারায়, যাদের মধ্যে ছিল মার্সেলো। নোমার গলাতেই আমরা শুনতে পাই মার্সেলো আর কোনো ব্যথা অনুভব করছে না। সেই মার্সেলো, যে কিনা প্রথম থেকে আশাবাদী ছিল যে কেউ হয়তো তাদেরকে বাঁচাবে, কিন্তু এখন সে আর কোনো কষ্ট পাচ্ছে না, কারণ সে আর কিছুই অনুভব করতে পারছে না। তাদের সেই প্লেনটাও বরফের ধসের নিচে চাপা পড়ে গেছে। এই ধসের কারণেই তাদের মধ্যে 8 জন মারা যায়। এইভাবে একে একে বন্ধুদের সংখ্যা কমে যাচ্ছে। দিনের পর দিন কেটে যাচ্ছে। প্রায় 18 দিন তারা পার করেছে। সবাই ক্ষুধায় মরছে, খাওয়ার কিছুই নেই। মৃতদেহগুলো বাইরে পড়ে আছে, এবং তারাও প্লেনের ভেতরে আটকা পড়ে গেছে। এখন তারা কি করবে? এখানে আবেগের আর কোনো জায়গা নেই। বাঁচতে হলে সদ্য মারা যাওয়া মানুষগুলো, যারা কিছু ঘন্টা আগেও তাদের বন্ধু ছিল, তাদের মাংসই খেতে হবে। যত খারাপ সময় হোক, তারা কোনো মতে সে প্লেনটার বাইরে বের হবার চেষ্টা করে। অন্যদিকে নোমা লক্ষ্য করে তার পায়ের এক জায়গায় কেটে গেছে, কিন্তু সে কোনো ফিল করতে পারছে না। ক্ষুধার হাত থেকে তারা বাঁচলেও রোগব্যাধির হাত থেকে বাঁচা খুবই কঠিন। আর্তুরো নামে ছেলেটি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছে। তার ফুসফুস ইনফেক্টেড, শরীর ক্রমশই খারাপ হচ্ছে। গুস্তাভো রবার্তোকে জানায় এইভাবে আর কতদিন মানুষ সার্ভাইভ করবে। প্রায় প্রতিদিনই একটার পর একটা মৃতদেহ তারা কবর দিচ্ছে। এইভাবে তো আর তাদের শেষ হতে পারে না। রবার্তো, যে একজন তুখোড় রাগবি প্লেয়ার ছিল, টিমের মধ্যে সবচেয়ে এনার্জেটিক, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম বল হাতে নিয়ে সবার আগে দৌড়াতে, আজ তাকে সবার আগে যেতে হবে। প্রত্যেকে যখন আশা হারিয়ে ফেলেছে, অন্তত তাকে দায়িত্ব নিতে হবে সবাইকে আশার আলো দেখানোর। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আজ 36তম দিন চলছে, এবং আর্তুরো নামে অসুস্থ হয়ে পড়া ছেলেটি মারা যায়। তারা আর সেখানে বেশি দিন টিকতে পারবে না। সেই কারণে রবার্তো এবং নোমা সহ সাথে আরও 2 জন মিলে বেরিয়ে পড়ে
সেই প্লেনের বাকি অংশটাকে খোঁজার জন্য, যেখানে ব্যাটারি রয়েছে। নোমা ঠিকমতো চলতে পারছিল না, কারণ তার পায়ের সেই ইনফেকশনটা ধীরে ধীরে ছড়াচ্ছে। একটা সময় সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সে বাকি লোকেদের ওপর বোঝা হয়ে থাকতে চায় না। সে বাকি লোকদের বলে এই যাত্রা কন্টিনিউ করতে, কারণ তাদের থামলে চলবে না। নোমা ফিরে যায় তাদের সেই আগের জায়গাতেই এবং পৌঁছে দেখে তার আরেক বন্ধু, মাত্র 22 বছরের তরুণ ছেলে রাফায়েল মারা গেছে। সেই হাসিখুশি ছেলেটা। এইদিকে নোমাও চরম আহত। সে ঠিকমতো চলতে পারছে না, সে জ্ঞান হারিয়ে ফেলছে। এবং কিছু সময় পরেই সে তার বন্ধুদের দেখতে পায়, যারা সে প্লেনের পেছনের অংশটা খুঁজতে বেরিয়েছিল। তারা ফিরে এসেছে এবং সে বাকি অংশটা খুঁজে পেয়েছে। প্লেনের ব্যাটারিটাও তারা সেখানে পেয়ে গেছে। একই সাথে সেখানে কিছু সুটকেসের মধ্যে তারা কিছু রামের বোতল ও চকলেট পেয়েছে, যেটা অন্তত তাদের সবাইকে কিছুটা হলেও সাহায্য করতে পারবে। তাদেরকে আবারও সেই স্থানে যেতে হবে সেই রেডিওটা নিয়ে, কারণ এত বড় ব্যাটারি বহন করে এতদূর নিয়ে আসা সম্ভব না। রয় নামে ছেলেটি সেখানে ছিল, যার এইসব ইলেকট্রনিক্সে ভালো জ্ঞান রয়েছে। সে হয়তো একটা উপায় বের করতে পারবে। তারা 4 জন সেখানে রেডিও নিয়ে সেইটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করছে। তবে সেই স্থানের এত খারাপ অবস্থা যে প্রত্যেকটা তার ছিঁড়ে গেছে। সেগুলোকে নতুন করে সেখানে অ্যাসেম্বল করাটা ছিল খুবই কঠিন কাজ। যদি এটা কাজ না করে, তাহলে তাদের একটাই উপায়, যে তাদের পায়ে হেঁটেই পর্বতমালা পার করতে হবে। দিন কেটে যাচ্ছে, মানুষের রুটিন চেঞ্জ হয়ে যাচ্ছে। মৃত মানুষের হাড় মাংস খাওয়া এখন তাদের কাছে খুবই কমন হয়ে গেছে। অন্যদিকে রয় সেই রেডিওটি ঠিক করতে পারেনি। তবে তারা সেখানে কিছু ব্যাগ পেয়েছে, কিছু স্লিপিং ব্যাগ এবং কিছু ওয়াটারপ্রুফ ফেব্রিক, যেটা দিয়ে তারা সেই চরম বরফের মধ্যে রাত কাটানোর মতো ব্যবস্থা করতে পারবে। রবার্তো এবং তার বন্ধু সেই স্থান ছেড়ে বের হওয়ার প্ল্যান করছে। তবে সমস্যা হচ্ছে তাদের রাত কাটানো। কোনো মতো স্লিপিং ব্যাগটা তৈরি হলেই তারা বেরিয়ে পড়তে পারবে। এটা ছাড়া তাদের অন্য কোনো উপায় ছিল না। রেস্কিউ মিশন পুরোপুরি বন্ধ, কেউ তাদেরকে খুঁজতে এখানে আসবে না। তাই তাদেরকে কিছু একটা করতে হবে। দেখতে দেখতে প্রায় 2 মাস কেটে গেছে। সবাই ধরেই নিয়েছে যে এই মানুষগুলো হয়তো মারা গেছে। টিন সেখানে একটা ক্যামেরা খুঁজে পায়। এই ক্যামেরা দিয়েই প্রথমে একটা ছবি তোলা হয়েছিল সেই প্লেনটার সামনেই। গল্পটা কিভাবে পরিবর্তন হয়ে গেছে। তাদের কাছে বাঁচার কোনো আশা নেই, তা সত্ত্বেও তাদের মুখে হাসি, কারণ তারা বাস্তবতাকে মেনে নিয়েছে। চারদিকে মানুষের হাড় মাংস পড়ে রয়েছে, যেগুলোকে ব্যাগ দিয়ে ঢেকে রাখা হচ্ছে, যাতে ক্যামেরার ছবিতে সেগুলো না আসে। অন্যদিকে নোমার অবস্থা খুবই খারাপ। ইনফেকশন তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। নোমা তার বন্ধুদের জানিয়ে দেয় যে তাদের পারমিশন আছে, যখন সে মারা যাবে তার শরীরটা তারা বিনা দ্বিধায় খেতে পারবে। এই সম্পূর্ণ গল্পটা আমরা নোমার থেকে শুনতে পেয়েছি। ডিসেম্বর মাসের 21 তারিখ 25 বছর বয়সে নোমা তার ঘুমের মধ্যেই মারা যায়। তার রেখে যাওয়া গল্পটা ছিল খুবই করুণ। সে তাদের সাথে যেতেই চাইছিল না। এই রাগবির সাথে তার কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র নিজের বন্ধুদের রিকোয়েস্টে সে যাচ্ছিল। তবে নিয়তি তার জন্য এক আলাদা গল্প লিখে রেখেছিল। নোমা একটা নোট লিখেছিল, যেখানে লেখা ছিল, নিজের বন্ধুর জন্য জীবনটা দিয়ে দেওয়ার থেকে বড় ভালোবাসা কিছু হতে পারে না। আর সেটা দেখে রবার্তো ডিসাইড করে যে তারা আগামীকালেই এখান থেকে বের হবে। আর দেরি করা যাবে না, সবকিছু এনাফ হয়ে গেছে। আগামীকাল রবার্তো, ন্যান্ডো এবং তার আরেক বন্ধু মিলে বেরিয়ে পড়ে এই পর্বত পার করার জন্য। ন্যান্ডো যাবার আগে তাদের বলে যায় প্রয়োজনে তার মা ও বোনের লাশ তারা চাইলে খেতে পারবে। সবাই তখন উৎসাহের সাথে তাদেরকে বিদায় জানায় এবং একটা লম্বা জার্নি পার করার পর তারা সেই পাহাড়ের চূড়ায় উঠে দেখে এই পাহাড়ের তো কোনো শেষ নেই। চারদিকে তারা কোনো সবুজ দেখতে পায় না। চারদিকে বরফের উঁচু পাহাড়ে ঘেরা। প্রত্যেকে হার মেনে যায়। তবে ন্যান্ডোর মনে তখনও আশা রয়ে গেছে। সে জানে যে সেই আগের স্থানে ফিরে গেলে তাদের কাছে মৃত্যু ছাড়া আর কিছুই নেই। কেউ আগে নয়তো কেউ পরে, সেখানে সবাইকে মরতে হবে। সেখানে অন্তত একটা শেষ চেষ্টা করলে ক্ষতির কিছুই নেই। সে আশা করছে যে সামনের কয়েকটা পাহাড় পেরিয়ে হয়তো সে চিলির গ্রিন ভ্যালি দেখতে পাবে। প্রায় 10 থেকে 15 দিনের জার্নি তাদের করতে হবে এবং রবার্তো তার সাথে থাকার জন্য রাজি হয়ে যায়। সেখানে তাদের আরেক বন্ধু ছিল। সে তাদের সাথে যায় না, কারণ তাদের কাছে যে খাদ্য মজুত রয়েছে সেটাকে অন্তত 15 দিন অবধি চালানোর ব্যবস্থা করতে হবে। সে ফিরে আসে এবং রবার্তো আর ন্যান্ডো তারা দুজনে মিলে বেরিয়ে পড়ে সে পর্বতমালা পার করার জন্য। তবে রাস্তাটা ছিল ভীষণ কঠিন। দিনের পর দিন কাটে এবং তারা প্রায় 38 মাইল জার্নি করে, যা প্রায় 61 কিলোমিটার। সেই স্বল্প কিছু এনার্জি নিয়ে তারা এমন একটা স্থানে পৌঁছায় যেখানে তারা দেখতে পায় একটা ছোট নদী, একটা স্ট্রিম বয়ে গেছে। সেখান থেকে তারা জলপান করা শুরু করে।
অন্যদিকে ন্যান্ডোর মুখে হাসি, কারণ সে সেখানে একটা বড় গিরগিটি দেখতে পেয়েছে, অর্থাৎ সেই স্থানে জন্তু জানোয়ার রয়েছে। তবে রবার্তো দেখতে পায় একজন টুপি পরা মানুষ ঘোড়ার পিঠে চেপে সেখানে দাঁড়িয়েছিল, ঠিক নদীটার ওপারে। সে স্রোতের আওয়াজে তারা একে অপরের সাথে কথা বলতে পারছিল না, সেই কারণে তাদের লেখা নোটগুলো পাথরের সাথে জড়িয়ে নদীর উপরে ছুঁড়ে তারা একে অপরের সাথে কমিউনিকেট করছিল। তারা তাদের পরিস্থিতির কথা তাকে লিখে জানায়। তারা এই মুহূর্তে চিলিতে অবস্থান করছে এবং নদীর ওপারে থাকা সে মানুষটা তৎক্ষণাৎ তাদের বড় অফিসারদের সেই খবরটা জানায়। রবার্তো এবং ন্যান্ডোকে সময় মতো রেস্কিউ করে নেওয়া হয়। পরে রিপোর্টাররা খবর পেয়ে সেখানে চলে আসে, যাদের মাধ্যমে খবরটা চারদিকে ছড়িয়ে পড়ে। বাকি মানুষগুলো তখনও সেখানে আটকে ছিল। তারা রেডিওর মাধ্যমে খবরটা শুনতে পায়। তাদের মনে নতুন করে বাঁচার আশা জন্ম নেয়। খুব শীঘ্রই তাদের রেস্কিউ করা হবে। একের পর এক রেস্কিউ হেলিকপ্টার বেরিয়ে পড়ে সেই আটকে পড়া মানুষগুলোকে বাঁচানোর জন্য। সেখানে আটকে পড়া প্রত্যেকটা সার্ভাইভারের নামগুলো মেনশন করা হয়। প্রত্যেকের পরিবারের লোকেরাও খবর পেয়ে যায়। প্রায় 2 মাসেরও বেশি তারা সে নরকীয় সময়টা কাটিয়েছে। তারা বেঁচে আছে ঠিকই, তবে তাদের সামনেই তাদের মৃত বন্ধুদের হাড়গুলো পড়ে রয়েছে, যেগুলো খেয়েই তারা এতদিন বেঁচে ছিল। এরপর সময় মতো রেস্কিউ হেলিকপ্টার সেখানে চলে আসে এবং সেখানে উপস্থিত প্রত্যেকটা সার্ভাইভারকে বাঁচিয়ে নিয়ে চলে আসা হয়। সময় মতো প্রত্যেককে একেবারে যত্ন সহকারে নিজেদের দেশে ফিরিয়ে আনা হয়। অনেকের কাছে এটা একটা ভয়ানক ডিজাস্টার হলেও প্রকৃতপক্ষে এই ঘটনাটা মিরাকেল অব দ্য আন্দেস নামেও পরিচিত, কারণ এটা একটা মিরাক্কেল ছাড়ার কিছুই না। প্রায় 72টা দিন পেরিয়ে গেছে। সেই অক্টোবর মাসের 13 তারিখে তাদের প্লেনটা ছেড়েছিল এবং ডিসেম্বর মাসের 23 তারিখ হয়ে গেছে। যারা মৃত্যুর থেকে ফিরে এসেছে তারা তাদের পিতামাতা, তাদের ভালোবাসা মানুষের সাথে সাক্ষাৎ করে। মোট 45 জন মানুষের মধ্যে মাত্র 16 জন বেঁচে ফিরেছে, যাদেরকে গোটা দেশ হিরোর মতো করে দেখছে। তারা জীবিত ফিরতে পারলেও এদের কাউকে দেখে জীবিত মনে হচ্ছে না। আসলে 72টা দিন তারা যা দেখেছে এবং যেভাবে সার্ভাইভ করেছে, এতে করে তাদের ভেতরের মানুষটা মরে গেছে। আর এখানে সত্য ঘটনা অবলম্বনে সোসাইটি অব দ্য স্নো সিনেমাটা শেষ হয়। জীবন যতই কঠিন হোক, আশাকে আঁকড়ে ধরলেই বেঁচে থাকার পথ খুঁজে পাওয়া যায়। তুষারের নিচে চাপা পড়েছিল শুধু একটি বিমান নয়, চাপা পড়েছিল মানুষগুলোর স্বপ্ন। আজ আমরা হয়তো কোনো তুষারের মাঝে বন্দী নই, কিন্তু প্রতিদিনই লড়াই করি নিজ নিজ যুদ্ধে। তাদের মতো আমরাও যদি বিশ্বাস রাখতে পারি, একদিন আমাদেরও আলো এসে ছুঁয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি নতুন, তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।